ডোনাল্ড ট্রাম্পের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন ইস্যুতে বন্ধুত্ব গড়লেও ইরান নীতিতে রাশিয়া আয়াতুল্লাহ খামেনির পাশে দৃঢ় অবস্থান নিয়েছেন। ইরানকে সমর্থন জানাতে বর্তমানে তেহরান সফর করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইরানের পরমাণু কর্মসূচির প্রতি ভ্লাদিমির পুতিনের সমর্থনের কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্পের গাজা দখলের চিন্তাকে টাইম বোমার সাথে তুলনা করেছেন সের্গেই ল্যাভরভ। বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করেছে ইরান। ইরান বারবার দাবি করছে তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই, কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন ছাড়া অন্য কোনো দেশ এত পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করে না। এর আগে গত নভেম্বরে জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছিল তেহরানের হাতে 92.5 কিলোগ্রাম 60% পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে। 2015 সালে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী বিদ্যুতের চাহিদা মেটাতে ইরানে 20%-এরও বেশি পরিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে ছাড় রয়েছে। তার বেশি সীমিত ইউরেনিয়াম উৎপাদন নিষেধ, কিন্তু গত কয়েক বছর ধরে সেই কাজ করে আসছে তারা। আমেরিকা সহ কয়েকটি পশ্চিমা দেশ এবং ইসরায়েল মনে করছে ইরানে পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির আসল উদ্দেশ্য পরমাণু অস্ত্র তৈরি করা। পশ্চিম এশিয়ার কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, পরমাণু সেন্ট্রিফিউজ তৈরির কাজেও সাফল্য পেয়েছে ইরান। এর আগে নাতানজে পরমাণু জ্বালানি উৎপাদন কেন্দ্রীয় চুক্তি ভেঙে অতিরিক্ত সীমিত ইউরেনিয়াম উৎপাদনের অভিযোগ করেছিল পশ্চিমারা। রাশিয়া ও ইরানের মধ্যে সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে আরও গভীর হয়েছে। গত জানুয়ারিতেও কৌশলগত চুক্তিতে সই করেছেন দুই দেশ। তেহরানে পৌঁছানোর পর সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের পারমাণবিক চুক্তি ঘিরে যেই সব সমস্যা দেখা দিয়েছে তা এখনও কূটনৈতিক উপায়ে সমাধান করা যায়। পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন JCPA ঘিরে যেই পরিস্থিতি বিরাজ করছে তা নিয়ে ইরান এবং রাশিয়া একই অবস্থান গ্রহণ করেছেন। 2015 সালে বিশ্বের 6টি শক্তিধর দেশের সঙ্গে JCPA সই করেছে ইরান। দেশগুলি হল যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও রাশিয়া। এই চুক্তির আয়ত্তায় ইরান থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। অন্যদিকে ইউরেনিয়াম সীমিতকরণ নিয়ন্ত্রণ রাখার কাজ শুরু করেছিল তেহরান, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ক্ষমতায় এসে চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। তখন থেকে চুক্তিটি এক ধরনের বাতিল হয়ে যায়। পরে জো বাইডেন চুক্তিটি পুনরায় শুরু করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাও ব্যর্থ হয়। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক একটি সংস্থার প্রধান রাফাইল গ্রোসি গেল সপ্তাহে বলেছেন, জাতিসংঘের চাপের সত্ত্বেও ইরান উচ্চ হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রেখেছে। দেশটি যেই হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তা বাণিজ্যিক প্রয়োজনের চেয়েও অনেক বেশি। বিশ্ব কাঁপানো রহস্য, ইরানে রাশিয়ার সু-57 অবতরণের পিছনে কি রয়েছে শ্বাসরুদ্ধকর কোনো চমক। ভারত থেকে রাশিয়া ফেরার পথে রাশিয়ার সুপারসনিক স্টিলথ ফাইটার সু-57 আচমকাই নেমে পড়ল ইরানে। কিন্তু কেন? কিসের ইঙ্গিত? এটা কি শুধুই রিফিলিং, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক মহাকৌশল? বিশ্বজুড়ে চলছে চরম যন্ত্রণা। অপ্রত্যাশিত অবতরণ। সম্প্রতি বেঙ্গালুরের এরো ইন্ডিয়াতে অংশ নিয়েছিলেন রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধ বিমান সু-57। প্রদর্শনীর পর রাশিয়া ফেরার পথে এই ফাইটারটি ইরানের নবম কৌশলগত বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে। রাশিয়ার দাবি মতে এটি শুধুমাত্র জ্বালানি ভরার জন্যই করা হয়েছিল। ভারতের বেঙ্গালুরু থেকে রাশিয়ার দূরত্ব 4000 কিলোমিটারেরও বেশি, আর সু-57 সাবসনিক রেঞ্জ 3500 কিলোমিটার। তাই পারস্য উপসাগরের নিকটবর্তী বন্দর আব্বাসি ছিল সবচেয়ে সুবিধাজনক স্টপ ওভার। কিন্তু কি ইরানের সূত্ররা সহজেই এই ব্যাখ্যা বিশ্বাস করবেন? ইরান রাশিয়া গোপনে সামরিক বোঝাপড়া নয় তো? বিশেষজ্ঞদের মতে এটি কেবল জ্বালানি ভরার বিষয় নয়, ইরানের চোখ ছিল সু-57 উপর। দেশটি দীর্ঘদিন ধরেই বিধ্বংসী স্টিলথ ফাইটারকে নিজের বাহিনীতে যুক্ত করার পরিকল্পনা করছে। আর এই অবতরণ একটি বিরল সুযোগ, খুব কাছ থেকে রাশিয়ান যুদ্ধবিমান পর্যবেক্ষণে। সাধারণত রাশিয়ার ফাইটার জেট সিরিয়ার হানিম ঘাঁটিতে নামে, কিন্তু সিরিয়ার রাজনৈতিক অস্থিরতার কারণে এবার ইরান হয়ে ঘুরতে বাধ্য হচ্ছে রাশিয়া। শুধুমাত্র কাকতালীয় নাকি বড় কোনো সামরিক কৌশলের অংশ? পুতিনের মাস্টার প্ল্যান অনেকেই বলছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সু-57 এর জন্য নতুন ক্রেতা খুঁজছে, এবং ইরান হতে পারে সেই সম্ভাব্য ক্রেতা। পশ্চিমা যখন ইরানকে সামরিকভাবে দুর্বল করতে চাইছে, তখন রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি ইরানের হাতে গেলে ভূ রাজনৈতিক মোড় ঘুরে দাঁড়াতে পারে। সুখোই সু-57 রাশিয়ার দুর্ধর্ষ স্টেলথ ফাইটার জেট। সুখোই সু-57 হল রাশিয়ার তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমান।
যা আকাশযুদ্ধ এবং স্ট্রাইক মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। এটি দ্রুত গতি, উন্নত প্রযুক্তি ও উচ্চতা ক্ষমতাসম্পন্ন অস্ত্র বহনে সক্ষম। সু-57 গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গতি সর্বোচ্চ ব্যাক টু প্রতি ঘন্টায় প্রায় 2136 কিলোমিটার, পরিসীমা যুদ্ধের সময় প্রায় 1900 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ভিতরে বিশেষ চেম্বার এবং বাইরের অংশে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও বোমা বহন করতে পারে। এটি আধুনিক যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে, যেখানে স্টেলথ বজায় রেখে শত্রুকে ধ্বংস করা যায়। ইঞ্জিন, এতে আছে 2 সিল্ড A14 এবং 150 অন টার্বো ইঞ্জিন, যা ভয়াবহ গতি ও শক্তি দেয়। স্টেলথ প্রযুক্তি রাডার থেকে লুকিয়ে থাকার জন্য বিশেষ উপাদান এবং আবরণ ব্যবহার করা হয়েছে। এর নকশা এমনভাবে করা হয়েছে যাতে শত্রুর রাডার এটি সহজেই ধরতে না পারে। আভ্যন্তরীণ অস্ত্র বহন, বিমানের ডানার নিচে এবং ইঞ্জিনের পাশে বিশেষ অস্ত্র বহনের জায়গা রয়েছে। নকশা মসৃণ, হালকা এবং 2 ইঞ্জিন বিশিষ্ট ডিজাইন, যা স্টেলথ এবং গতির জন্য উপযুক্ত। উন্নত অ্যারোডাইনামিক নকশা এটিকে আরও কার্যকর এবং উৎক্ষিপ্ত করে তুলেছে। তাহলে কি পশ্চিমাদের জন্য কি অশনি সংকেত? ইরানি সুখেই সু-57 এই অবতরণ বিশ্ব শক্তিগুলোর জন্য বড় বড় সতর্কতা। ইরান রাশিয়া সম্পর্ক আরও গভীর হচ্ছে। ইরান যদি 57 সংগ্রহ করে, তবে মধ্যপ্রাচ্যে তার আকাশ অধিপতিত্ব কেউ ঠেকাতে পারবে না। কেন হঠাৎ করে পারস্য উপসাগরের নিচে বিশাল টানেল তৈরি করার প্রয়োজন পড়ছে? পশ্চিম এশিয়া এবং ক্যাস্পিয়ান সাগরের মাঝে সংযোগ স্থাপনের প্রয়োজন কেন পড়ছে? হঠাৎ পশ্চিমা বিশ্বকে টেক্কা দিতে সব চেষ্টাই করে যাচ্ছে একজোট হয়ে মধ্যপ্রাচ্যের অনেক দেশ। এই টানেল সেই সামরিক অর্থনৈতিক উদ্যোগেরই অংশ। আর এই ধারণা আসে 2022 সালে। কাতারে গিয়ে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ঘোষণা দেন, বিশ্বের সবচাইতে বড় টানেল তৈরি হবে কাতার ও ইরানের যৌথ উদ্যোগে। সেই সময় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, এই টানেল 2 দেশের জন্য খুবই জরুরি। দ্রুত এই টানেলের কাজ ধরার কথাও জানান খামেনি। কাতারের উত্তর উপকূল থেকে শুরু হয়ে এই টানেল শেষ হবে ইরানের দায়ের উপকূলে। 190 কিলোমিটার এই টানেলে বর্তমানে চীনের বৃহত্তম ট্রান্সপোর্ট টানেল 68 কিলোমিটার দীর্ঘ চেদিং টানেলের চেয়েও অনেক বড় হবে। ফ্রান্স আর যুক্তরাষ্ট্রের মধ্যে দিয়ে যাওয়া 830 কিলোমিটার সমুদ্রের নিচের টানেলের তুলনায় 5 গুণ বড় হবে এই টানেলটি। সম্প্রতি আবারও আলোচনায় এসেছে এই টানেল। 1980 থেকে 1994 সালে নির্মিত এই টানেল এখনো পর্যন্ত বিশ্বের সবচাইতে ব্যয়বহুল্য হিসেবে ধরা হয়। সেই টানেল তৈরিতে খরচ হয়েছিল $2100 কোটি। বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে বলছে, কাতার ও ইরানের মধ্যে বিশাল এই টানেল তৈরিতে খরচ পড়বে $20,000 কোটি। কাতার এই অর্থায়ন করবে নিজেদের জ্বালানি রপ্তানির খাত থেকে। কিন্তু নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান এই অর্থায়ন করবে কিভাবে, সেটি এখনো পরিষ্কারভাবে জানানো যায়নি। কাতারের জন্য এই টানেল অনেক বড় অর্জন। এই টানেল দিয়ে ইরান এবং ইউরোপিয়ান মার্কেটে প্রবেশ করতে পারবে কাতার। যখন সৌদি আরবের পাশাপাশি মিশর, কাতার আর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কাতারের কূটনৈতিক সম্পর্কে অবনীত হয়, পাশাপাশি কাতারের আকাশস্থল আর জলসীমা থেকে প্রায় ব্লক করে দেওয়া হয়। সৌদি আরবের অভিযোগ ছিল মুসলিম ব্রাদারহুডকে সমর্থন করে কাতার।